রাশিকের কাছে পুরো ব্যাপারটাই সেলফ পাগলামি মনে হলো। একেবারে নিরেট পাগলামি। পাগলামি অনেক রকমের আছে, কিন্তু এটা কোন প্রকারের আপাতত সেটা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন না সম্ভবত ছোট ফুপা। তিনি এক নাগাড়ে তার পাগলামির কথা বলে যাচ্ছেন, আর একটু পরপর মন্ত্রমুগ্ধের মতো তাকাচ্ছেন রসিকের দিকে। শেষে টানা কয়েক সেকেন্ডের একটা নিঃশ্বাস দিয়ে ঝাড়া 40 মিনিট বক্তব্য পেশ করে তৃপ্তির অফুরন্ত একটা হাসি দিয়ে কিছুটা মশকরার ঢঙে ফোঁপা বললেন, পরিকল্পনাটা কেমন বাবাজি? ভালোই তো মনে হচ্ছে। রসিক কথাটা বলেই ফোঁপা গম্ভীর চোখে তাকিয়ে থাকলেন প্রায় 3 সেকেন্ড। তারপরেই কপালটা কুঁচকে বললেন, এটা তুমি কি বললে? কেন ফোঁপা, ব্যাপারটা? রসিককে কথাটা শেষ করতে না দিয়ে ফোঁপা চোখ মুখ গম্ভীর করে ফেললেন এবং চেহারায় তার চেয়ে বেশি রকমের আশ্চর্যবোধক চিহ্ন এঁকে বললেন, খুব ভালো না, ভালো না, কেবল ভালোই। এটা কী বললে তুমি? সরি ফোঁপা, আসলে আমি বলতে চাইছি ব্যাপারটার মাঝে একটা অভিনবত্ব আছে। হ্যাঁ, তাই বলো। ফোঁপার মুখটা হাসি হাসি হয়ে ওঠে। ব্যাপারটা তাহলে বুঝতে পেরেছো তুমি? জি। আচ্ছা। ফুপা পাশে রাখা পানের কৌটো থেকে একটা পান নিয়ে মুখে দিয়ে বললেন, তোমার কোনো পরিকল্পনা আছে নাকি? সঙ্গে সঙ্গে কোমরের দিকে হাত দিতে গিয়েই অতি সাবধানে সরিয়ে আনে সেটা আগের জায়গায়। ফুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। একটু এদিক ওদিক হলেই টের পেয়ে যাবেন তিনি। টের পেয়ে যাবেন রাশিকেরও একটা পরিকল্পনা আছে, অন্যরকম পরিকল্পনা। আর এ পরিকল্পনাটা যে এই ফুপাকেই ঘিরে, সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, কিছুতেই না। কিছু ভাবছো বোধহয়? পিকদানিতে পানের পিক ফেলে ফোপা আগ্রহ নিয়ে কথাটা বললেন। জি, ভাবছি ব্যাপারটা আরও আনন্দময় করা যায় কিভাবে। গুড, আমি তোমার কাছে এরকমই আশা করি। টাকা পয়সার জন্য কোনো চিন্তা করবে না, যা লাগবে আমার কাছ থেকে নেবে, ইচ্ছে মতো খরচ করবে। কথাটা কি তোমাকে বোঝাতে পারলাম? জি ফুপা। তাহলে ব্যাপারটা প্রথম থেকে আরও একবার বলি, প্রয়োজন হলে তুমি এর মাঝে তোমার কোনো পরিকল্পনাও যোগ করতে পারো। কেমন? জি। আমার বাড়িটা কয়তলা জানো তো? 5 তলা। এখান থেকে আজ আমরা বিকেল 5টায় রওনা দেব আমাদের সে বাড়িতে। বিকেলে তো রাস্তায় অনেক জ্যাম থাকে। হ্যাঁ, তা থাকে। আমি আমার পরিকল্পনাটা শুরু করতে চাই সন্ধ্যার সঙ্গে সঙ্গে। সেটাই ভালো হবে। এতগুলো বছর ভাড়া বাসায় থাকতে থাকতে কেমন যেন বোর হয়ে গেছি। ফুপা এবার কপাল কুঁচকালেন। জি, ভাড়া বাসায় থাকা বোরিং ব্যাপারই। তুমি তো কোনোদিন ভাড়া বাসায় থাকোনি, এটা জানলে কি করে? অনেকে বন্ধুবান্ধবই তো এটা বলে। আমার কিছু বন্ধু আছে যারা মেসে থাকে, তারা আরও বিরক্ত। তুমি কি জানো, ঢাকায় যখন আমি প্রথম আসি তখন কোনো থাকার জায়গা ছিল না আমার। অতীত কথা বলতে গিয়ে ফুপা ভ্রু দুটোতে একটু গর্ব ভেসে উঠল। এটা জানি না ফুপা, শেষে একটা মেসের জায়গা পেলাম আমি। ফুপা একটু থেমে বললেন, কিন্তু মাস তিনেকের মধ্যে সেখান থেকে বিদায় করেও দেয়া হয় আমাকে। কেন? উদ্বিগ্ন শোনায় রসিকের গলা। আমরা থাকতাম একতলায়, বাড়িওয়ালা থাকতো দোতলায়, 5তলা বিল্ডিংয়ের বাকি 3তলায় ফ্যামিলি ভাড়া থাকতো। একতলায় ব্যাচেলর ভাড়া দেওয়ার কারণ হলো ওখানে কোনো ফ্যামিলি থাকতে চাইতো না। না থাকতে চাওয়ার কারণটা অবশ্য আমি জানতে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু জানতে পারিনি। বড় ধরনের প্রবলেম ছিল বোধহয়। প্রবলেম কি ছিল জানি না, তবে প্রবলেম হলো আমার। প্রবলেম? রসিক একটু ঝুঁকে এসে ফুপের দিকে।
বাড়িওয়ালার মেজো মেয়েটার সঙ্গে একদিন বাসার গেটে দেখা। আমি বাইরে যাচ্ছিলাম আর ও বাইরে থেকে বাসায় ফিরছিল। হঠাৎ আমার দিকে ফিরে ডাক দিয়ে বলে, মাহফুজ সাহেব, আপনি তো ভালো কবিতা আবৃত্তি করেন। ফুপার মুখে হাসি ফুটে ওঠে। লজ্জায় তখন আমার কী যে অবস্থা! খুব অসহায় অবস্থায় মেয়েটাকে বললাম, আপনি জানলেন কি করে? আপনি তো প্রায়ই ঘরে বসে আবৃত্তি করেন, আমি শুনি। থ্যাঙ্কস। আসলে ছোটোকালের একটা অভ্যাস তো, যদিও খুব ভালো পারি না। ফুপা এবার একটু শব্দ করে হাসেন। কথাটা শেষ করার আগেই মেয়েটা আমাকে বলল, আমার কবিতা লেখার ছোটোখাটো একটা অভ্যাস আছে। আপনি যদি ওর মধ্যে থেকে একটা কবিতা আবৃত্তি করেন তাহলে। ফুপা বা হাতটা উল্টিয়ে ঠোঁট দুটো মুছে বললেন। এরপর আমি কথাটা শেষ করতে দিলাম না। হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে বললাম, আপনার কবিতাগুলো একদিন আমাকে দিয়ে যাবেন। ফুপার সারা মুখ হাসিতে ভরে গেল। হাসতে হাসতে মুখ থেকে এক ফোঁটা পানির রস লেগে গেল সোফার কাভারে। বাঁ হাত দিয়ে সেই রসটুকু মুছেই ফুপা বললেন, মেয়েটা তার লেখা কবিতাগুলো একদিন দিয়ে গেল। তার মাঝে দিয়ে গেল একটা চিঠিও। চিঠিটা দেখেই আমি বুঝতে পারলাম এটা কিসের চিঠি। বিশ্বাস করো রাশিক, সঙ্গে সঙ্গে অসম্ভব এক শয়তানি বুদ্ধি খেলে গেল মাথার ভেতর। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পরই সবগুলা কবিতা পাশে রেখে আমি ওই চিঠিটা আবৃত্তির ঢঙে জোরে জোরে পড়তে লাগলাম। আমাদের মেসের সবাই তো হেসে খুন। বিকেলবেলা কেমন করে যেন ব্যাপারটা বাড়িওয়ালার কানে চলে গেল। তিনি একদিনের নোটিশে আমাদের বাড়ি ছাড়া করলেন। ওখান থেকে আপনি কোথায় গিয়েছিলেন তারপর? আমি 3 দিন মসজিদের বারান্দায় শুয়ে থেকেছি। ফুপা প্রচণ্ড শব্দ করে হাসতে হাসতে বললেন, শুনেছি এখন নাকি ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। ব্যাপারটা ঠিক না। তুমি বলতে পারো দোষটা আসলে কার, বাড়িওয়ালার মেয়েদের নাকি ব্যাচেলরদের? রসিক তৎক্ষণাৎভাবে কোনো উত্তর খুঁজে পেল না। ফুপার দিকে সরাসরি তাকিয়ে বলল, ব্যাপারটা আসলে ভাবনার বিষয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও একটি বাড়ি করব একদিন। ফুপার দু চোখে জেদি একটা ভাব দেখা যায়। থাক সেসব কথা, আমরা কাজের কথায় আসি। ফুপা আরেকটা পান নেওয়ার জন্য হাত বাড়ান। রসিকের দৃষ্টি সম্পূর্ণ ফুপার দিকে। ফুপা পান নেয়াই ব্যস্ত। ডান হাতটা খুব সাবধানে কোমরে রাখে রসিক। জিনিসটা আছে, যেভাবে রেখেছিল ঠিক সেভাবেই আছে। মাত্র কয়েক সেকেন্ড হাতটা সেখানে রেখে তারপর আস্তে আস্তে সেটা সরিয়ে আনে। কাজটা ঠিক এ মুহূর্তেই করবে কিনা বুঝতে পারছে না সে। একটু একটু ভয়ও করছে, জীবনে কোনোদিন এ ধরনের কাজ করেনি। কাজটা করতে পারবে তো? নিজেকে নিজেই প্রশ্ন করে রসিক। প্রশ্ন আসে আরেকটা, আচ্ছা ছুরিটা শরীরের কোন জায়গায় আঘাত করলে দ্রুত মরে যাবে মানুষ? ব্যাপারটা জানা থাকলে ভালো হতো। এখন আর সময় নেই, সোজা গলা বরাবর ছুরিটা চালিয়ে দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা। সহজে একটা সমাধান পেয়ে তৃপ্তির একটা হাসি ফুটে ওঠে রসিকের মুখে। কোনো কিছু জানার দরকার নেই, গলাটা দুফাক করে দিতে পারলেই ব্যাস। আর তার মোক্ষম সুযোগটা হচ্ছে এখনই। মাত্র 3 সেকেন্ড কি যেন ভাবে রসিক, তারপর আস্তে আস্তে হাত দুটো এগিয়ে যায় কোমরের দিকে। টি শার্টের নিচের অংশটুকু তুলেই ছুরির ধাতব বারটায় হাত রাখে সে। সরাসরি ফুপার দিকে তাকায়। ফুপা অন্যমনস্ক। ব্যাস, এখনই সময়। ঠিক তখনই কলিং বেলের শব্দটা বুকের ভেতর আঘাত করে রসিকের। ধকধক করে ওঠে সমস্ত বুকটা। কোমরের কাছে হাতটা নিতেই যতটুকু সময় লেগেছিল তার 7 ভাগের 1 ভাগ সময়ও লাগে না সেটা সরিয়ে নিতে। ফুপা উঠে দাঁড়াচ্ছেন। দরজার কাছে এগিয়ে গিয়ে দরজা খুলেই ফিরে আসেন সুপায়। ফুপু হাসতে হাসতে ঘরে ঢোকেন, সঙ্গে মিতু আর রনি। রাশিককে দেখেই ফুপু হাসিটা আরও বাড়িয়ে দেন।
ফুপুর হাসির শব্দটা হাঁপানি রোগীর শব্দের মতো শোনায়। ফুপু মাশাল্লাহ ইদানিং বেশ ওজনদার হয়েছেন। দৈর্ঘ্য তার যতটুকু, প্রস্থ বেড়েছে বোধহয় আরও একটু বেশি। রাশিকের পাশে ধপাস করে বসে হাঁপাতে হাঁপাতে বলেন, কখন এলি? তা তো অনেকক্ষণ। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর বলিস না, মিতু আর রনিকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তারপর ওদের নিয়ে একটু মার্কেট থেকে ঘুরে এলাম। ফুপু সুপার উপর পা দুটো তুলে দিয়ে বসেন। তা কিছু খেয়েছিস? না, কিছু খেতে হবে না। ঘরে ঢুকেই তো ফুপার সঙ্গে ব্যস্ত হয়ে পড়লাম, তোমাদের কথাও জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। সুযোগ পাসনি? এটা না, তোকে সুযোগ দেওয়া হয়নি। ইদানিং কী যে হয়েছে তোর ফুপার, একটা বাড়ি করেছে সে কিছু না, সেটার উদ্বোধন নিয়েই সারা দিন রাত চিন্তা। তুই বস, আমি দুপুরের খাবার রেডি করি। খুব মনোযোগ দিয়ে একটা কাগজে কী যেন লিখছেন ফুপা। ফুপার ঠোঁটের বাঁ কোণে দিয়ে পানের রস বেয়ে পড়ছে। আপাতত সেদিকে খেয়াল নেই ফুপার। বেশ কিছুক্ষণ পর কাগজটা মেলে দিলেন রসিকের দিকে। হাতে নিয়ে কাগজটা পড়তে শুরু করলো সে। একটু পর হাসতে হাসতে বলল, ব্যাপারটা আসলেই খুব মজার। তা এর প্রস্তুতি নিতে তো অনেক সময় লাগবে। তুমি আমাকে কি ভাবো রসিক? নিজেকে বিজ্ঞ প্রমাণের জন্য চেহারাটা অন্যরকম করে ফুপা বললেন, আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা কাজ শুরু করে দিয়েছে। আশা রাখি আমরা আমাদের সেই নতুন বাসায় পৌঁছার আগেই ওরা কাজগুলো শেষ করে ফেলবে। ফুপা, রসিকের চেহারায় সংকোচ ভেসে ওঠে, তবু সে কিছুটা ইতস্তত করে বলে, একটা কথা বলবো? অবশ্যই। ফুপা সোফার এক পাশে হেলান দিয়ে একটা কুশল কোলে তুলে নেয়। এরকম একটা বাড়ি করতে কত টাকা লাগে? কুশনটাকে বেশ জুড়ে চাপ দিয়ে ফুপা একটু জুড়ো হয়ে বলেন, কেন, বাড়ি করবি নাকি? ঠিক তা নয়। হঠাৎ মাথা ঠিক করে নিচু করে ফেলে রসিক এবং সেভাবেই মাথাটা নিচু করে বলে, আসলে আমি জানতে চাইছিলাম একটা ইঞ্জিনিয়ারের কত বছর বেতন জমালে এরকম একটা বাড়ি বানানো যায়। হিসেবটা জানা কি তোমার খুবই জরুরি? কৌতূহল। আপাতত এই কৌতূহলটা থাক। ও হ্যাঁ, ভালো কথা, আমরা আমাদের কাজটা শুরু করব 5 তলা থেকে। ফুপা আগ্রহ ভরে রসিকের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো তো? জি ফুপা। রসিক সরাসরি ফুপার দিকে তাকায়। আর একটা কথা বলবো। বলো। ফুপা হাতঘড়ির দিকে তাকিয়ে বলেন, তুমি এত সংকোচ করছো কেন বলো তো? না, ঠিক সংকোচ না। রসিক শির দ্বারা সোজা করে বসে ফুপার চোখ বরাবর তাকায়। বেশ কয়েকদিন আগে একটা ব্রিজ ভেঙে পড়েছিল, আপনার মনে আছে? চিটাগাং ব্রিজের ব্রিজটা তো? হ্যাঁ। রসিক একটু থেমে বলে, আমি দেখতে গিয়েছিলাম সেই ব্রিজটা। ব্রিজের নিচে পাথরগুলোতে তখনও চাপ চাপ রক্ত লেগেছিল। হ্যাঁ, ব্রিজটা ভাঙার সঙ্গে সঙ্গে একটা বাসও পড়ে গিয়েছিল, মানুষও নাকি মারা গেছে বেশ কয়েকজন। 19 জন। রসিক ওর ডান হাতটা কোমরের একটু উপরে রেখে বলে, ব্রিজটার প্ল্যান তো আপনাদের অফিস থেকেই করা হয়েছিল, আর প্ল্যানটা সম্ভবত চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আপনিই পাশ করিয়েছিলেন পোপা। তুমি এটা জানলে কিভাবে? কপালটা কুঁচকে ফেললেন পোপা। ফোপা, পাথরের উপরের যে চাপ চাপ রক্ত দেখতে আমার মনে হয়েছিল সমস্ত জায়গাটা ভেসে যাচ্ছে। ব্রিজের পাশের দেয়াল ফেটে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, টকবক করছে তাজা লাল লাল গরম রক্ত। সমস্ত এলাকাটা রক্তে ডুবে যায়। কথাটা শেষ করেই উঠে দাঁড়ায় রসিক। ছুরির বাটটা স্পর্শ করে আছে তার হাত। ফুপার দিকে একটু এগিয়ে যেতেই সে থমকে দাঁড়ায়। পাশের ঘর থেকে একটা তোয়ালেতে হাত মুছতে মুছতে ফুপু এসে বলেন, টেবিলে এসো, খাবার দেয়া হয়েছে। রসিক, গোসল করবি নাকি?
ফুপুর দিকে ঘুরে দাঁড়িয়ে রসিক বলে, না, রান্না তুমি করলে নাকি ফুপু? হ্যাঁ, কাজের বুয়াটা ওদের বাড়িতে গেছে বেশ কয়েকদিন হলো। মিতু আর রনি কই? ওরা ওপাশের বারান্দায় খেলছে। ডাইনিং টেবিলের সামনে এসেই ফুপা কেমন যেন চমকে ওঠেন। সাদা ধবধবে একটা প্লেটে সালাদের লাল টকটকে টমেটোগুলোর দিকে তাকিয়ে থাকেন মনোযোগ দিয়ে। আলতোভাবে একটা টমেটো দু আঙ্গুল দিয়ে ছুঁয়ে সে আঙ্গুল দুটো চোখের খুব কাছাকাছি এনে কি যেন দেখেন। অনেকক্ষণ দেখেন। ফুপু হঠাৎ শব্দ করে বলেন, ওভাবে কি দেখছো? চমকে ওঠেন ফুপা, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলেন, কিছু না। আচ্ছা, টমেটোর প্লেটটা টেবিল থেকে সরিয়ে রাখবে একটু? বাড়িটার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে যায় রাশিক। অদ্ভুত এক ডিজাইন, সমগ্র বাড়ি ঝকঝক করছে। কিন্তু বাড়িটার মূল আকর্ষণ হলো প্রতিটা তালার এক এক রঙের। দূর থেকে মনে হবে একটা রংধনু মাটি থেকে আকাশে উঠে গেছে। আলতোভাবে কাঁধে একটা স্পর্শ পেতেই সে ফিরে তাকায়। ফুপার সারা মুখে হাসি। কাঁধের চাপটা একটু বাড়িয়ে দিয়ে তিনি বললেন, পছন্দ হয়েছে রসিক? অসম্ভব, তোমাকে বলেছিলাম না? তার চেয়েও সুন্দর। তুমি কি জানো প্রতিটা সুন্দরের পিছনে একটা স্বপ্ন থাকে? জানি ফোপা। সবচেয়ে বড় কথা, স্বপ্ন দেখতে হয়। আমার মনে হয় স্বপ্ন দেখতে জানতে হয়। এটাও ঠিক। ফুপা মাথাটা উঁচু নিচু করেন। কিন্তু প্রতিটি স্বপ্নের পেছনে কি থাকে? কথাটা বলে রসিক সরাসরি ফুপার দিকে তাকায়। একটা ইচ্ছা থাকে, ফুপা হেসে হেসে বলেন। আর সেই ইচ্ছা পূরণের পিছনে? ফুপা ঝট করে রসিকের দিকে তাকায়, সঙ্গে রসিকও। অদ্ভুত ঘোলাটে মনে হয় রসিকের সে চাহনি, অপরাধীর মতো। অনেক ইচ্ছে পূরণের পেছনে যে অনেক অপরাধ থাকে এ কথা জানে রসিক। মনে মনে হেসে সে ভাবে, আচ্ছা, প্রায় প্রতিটি উচ্চপদস্থ চোখের চাহনিই তো এরকম। খারাপ লাগে না তাদের? নাকি এক অপরাধীর চোখ অন্য অপরাধী চোখকে দেখতে পায় না, দেখার ভূত হারিয়ে ফেলে? গাঢ় এক শান্ত আবেশে রসিক অনুভব করে তাদের চোখ দুটো উচ্চপদস্থ হয়নি, হতে সে এখনও দেবে না। দাঁড়িয়ে আছো কেন তোমরা? বাসার ভেতরে যেতে হবে না? উপরে যেতে হবে না? ফুপুর ঝাঁঝালো কণ্ঠে কিছুটা চমকে ওঠে রসিক। দপদপ শব্দে তারা এগিয়ে যায় বাড়ির দিকে। নতুন দারোয়ান নতুন বাড়ির গেট খুলে দেয়। সে গেটের শব্দ হয় না। সিঁড়ি ভাঙতে ভাঙতে পাঁচতলায় উঠে হাঁপাতে থাকে ফুপা, আর হাফসাফ করতে থাকেন ফুপু। উঁচুতে ওঠার কষ্ট চমৎকার এক সুখকর কষ্ট। পাঁচতলার ঘরের দরজার সামনে একটা লাল টকটকে ফিতা টানানো, আর ফিতার দু পাশটা বাঁধা আছে দুটো নারী মূর্তির সঙ্গে। মূর্তি দুটোর দু হাতে আঙ্গুল পেঁচিয়ে রেখেছে সে ফিতা। অন্য দু হাতে একটাতে একটা লাল টকটকে প্লেট, আরেকটা হাতে লাল টকটকে একটা কাঁচি। প্রচণ্ড এক গম্ভীর ভঙ্গি নিয়ে ফুপা রসিকের দিকে তাকালেন। রসিক হেসে ফেলল, কিন্তু সে হাসি কেউ দেখতে পেল না। চারজন মানুষ একটু এগিয়ে গেলেন। প্রথমে ফুপা, তার পেছনে ফুপু, মিতু আর রনি। রসিককে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় তাকে ডাকলেন ফুপা। সে এগিয়ে এলো। ডান হাত দিয়ে ফুপা ডান হাতের পাশের মুরগি থেকে কাঁচিটা নিলেন এবং চমকে উঠলেন সঙ্গে সঙ্গে। লাল টকটকে কাঁচিটা উল্টে পাল্টে দেখে নিজের হাতের দিকে তাকালেন শেষে, যেন হাতে কিছু লেগেছে। না, হাতে কিছুই লাগেনি। সন্তুষ্ট চিত্তে ফুপা ডান হাতটা একটু উপরে তুলে মূর্তি দুটোর সঙ্গে টানানো লাল টকটকে ফিতার সঙ্গে কাঁচিটা লাগালেন। ঠোঁট এবং চোখে অদ্ভুত এক হাসি এনে সকলের দিকে একবার তাকালেন। কিছুক্ষণ তারপর ঘ্যাঁচ করে কেটে ফেললেন ফিতাটা।
দু টুকরো দুদিকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মূর্তি দুটো কুর্নিশ করার ভঙ্গিতে মাথাটা নিচু করলো এবং একটু পর আবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর চারদিক থেকেই একটি শব্দ, ওয়েলকাম ওয়েলকাম। টুংটাং করে মৃদু শব্দগুলো ভেসে আসছে মূর্তির ভেতরে বসানো স্পিকার থেকে। কাছিটা বাঁ পাশের মূর্তির হাতের প্লেটে রেখে দিলেন ফুপা। চোখ দুটো আনন্দে উল্টোপাল্টা নৃত্য শুরু করলো তার। ফুপা এক পা বাড়াতেই অটোমেটিক দরজাটা খুঁটে গেল। ঘরের মেঝের সঙ্গে পায়ের স্পর্শ হওয়ার পরপরই উপর থেকে অসংখ্য সোনালি জড়িয়ে এসে আছড়ে পড়ল ফুপার মাথায়, পরে সকলের মাথায়। সারা ঘর অতুলনীয় সাজে সাজানো হয়েছে। রনি ও মিতু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওরা এ ঘর থেকে ও ঘর দৌড়াদৌড়ি করছে। ফুপু হাতে হাতে দেখছেন ঘরের আসবাবপত্র, চকচকে করেছে প্রতিটা জিনিস। ঘরের এক কোনায় দাঁড়িয়ে ফুপা চারজনকে ডাকলেন স্বাগত এক ভাষণ দেওয়ার ভঙ্গিতে। ফুপু, রনি, মিতু, রসিক সামনে আসতেই খুব করে একটু কেশে কিছু বলার প্রস্তুতি নিলেন। তারপর পুরো 7 মিনিট নিজের সম্পর্কে বলে প্রথমে পিছনের দেয়ালটা আলতোভাবে হাত লাগালেন। মসৃণ এক দেয়াল, কেবল পিছলে পিছলে যায়। বিদেশের সবচেয়ে ভালো এবং দামি রং। ফুপা হাত দিয়ে একটু মৃদু ঘর্ষণ দিলেন সে দেয়ালে। তারপর দেয়ালের মসৃণতা প্রমাণের জন্য সবাইকে হাতটা দেখাতে মেলে ধরলেন সামনে। চমকে ওঠেন ফুপা তখনই। চোখ দুটো বড় বড় করে ফেলেন সঙ্গে সঙ্গে। পিছনে ফিরে দেয়ালের দিকে তাকালেন ফুপা। সারা দেয়াল ঝকঝক করছে আধো শুভ্র রঙে। ডান হাতটা আবার রাখলেন দেয়ালে এবং মৃদু ঘর্ষণ দিলেন আবারও। হাতটা সামনে এনে মেলে ধরতেই ফুপা কিছুটা চিৎকার করে বলে উঠলেন, রক্ত রক্ত। ফুপু এগিয়ে এসে ফুপার হাতটা চেপে ধরলেন। কই রক্ত? হাতে তো কিছুই নেই। ওই তো, ওই যে রক্ত। ফুপা হাতটা আরও ছড়িয়ে মেলে দিলেন। কি বলছো এসব? সারা হাত পরিষ্কার, রক্ত পেলে কোথায়? ওই যে, এখন দেয়ালেও রক্ত। সরো সরো, দেয়াল ফেটে রক্ত বের হচ্ছে এখন। কি এসব বলছো তুমি? ফুপু চিৎকার করে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, রক্ত, রক্তে সারা ঘর ভেসে যাচ্ছে। ঘরটা ডুবে যাবে তো রক্তে। আমরা সবাই ডুবে যাব তো সেই রক্তের নিচে, পালাও। ফুপা দৌড়ে ঘর থেকে বের হন। সিঁড়ি দিয়ে নামতে থাকেন দ্রুত, কিন্তু কয়েক পা এগিয়ে ধপাস করে পড়ে যান ফুপা। গড়াতে গড়াতে ঠেকে যান চারতলার দরজার সামনে। দ্রুত দৌড়ে নামেন ফুপু, সঙ্গে রাশিক, মৃত্যু ও রনি। ফুপাকে জড়িয়ে ধরে টেনে তোলার চেষ্টা করতেই থমকে যান ফুপু। ফুপার বাঁ হাত আর বাঁ পা কেমন যেন গাছে ঝুলে থাকা ভাঙা ডালের মতো নড়বড়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ফুপু, তোমার এ কি হলো? কোনো কথা বলেন না ফুপা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন তার ডান হাতের দিকে। একটু পরপর হাতটা ঘষতে থাকেন মেজের সঙ্গে। যেন কি একটা নোংরা জিনিস লেগে আছে তাতে। পরিষ্কার করছেন তিনি তা। ফুপার এক পাশে ফুপু, অন্য পাশে রাশিক। টেনে তুলতে গিয়েই ফুপা উপর হয়ে পড়ে যান, কিন্তু তার আগেই চারতলা দরজার সামনে পালকের তৈরি দুটো ঝুলন্ত পাখির ঠুটে টানানো গাঢ় সবুজ ফিতাটা টেনে ধরেন, যে ফিতাটা কেটে চারতলা উদ্বোধন করা হতো। ফিতাটা দুদিক থেকে ছিঁড়ে আসে, সঙ্গে সঙ্গে পাখির দুটো ডেকে ওঠে, চিউ চিউ স্বাগতম, চিউ চিউ স্বাগতম। খুব আগ্রহ নিয়ে দাদু হাত বাড়ালেন সামনের দিকে, কিন্তু কোনো কিছুর স্পর্শ না পেয়ে একটু থমকে গেলেন। পরক্ষণেই কুঁচকে ফেলেন কপালটা। হাতটা কিছুক্ষণ সেভাবেই বাড়িয়ে রেখে শেষে মৃদুস্বরে ডাকলেন, রাশিক। জানালা থেকে মুখ ঘুরিয়ে ফিরে তাকালো রাশিক। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তখনই। খাটে বসে দাদু তার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে এদিক ওদিক করছেন, কি যেন খুঁজছেন অধীর আগ্রহী। দ্রুত এগিয়ে এসে সে বাড়িয়ে দেওয়া হাতটা চেপে ধরতেই শব্দ করে কেঁদে উঠলেন দাদু। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে রইলেন রসিক। তারপর হাতটা সেভাবেই চেপে ধরে বসে রইল দাদুর পাশে। দাদু কেঁদে উঠলেন আরও শব্দ করে, আর বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন অস্পষ্টভাবে। কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না।
কেবল বোঝা যাচ্ছে কথাগুলো খুব দুঃখের, খুব কষ্টের। রসিক দাদুর হাত দুটো নিজের দু হাতের মাঝে এনে বলল, কথাগুলো তোমাকে বলা ঠিক হয়নি দাদু। দাদু কান্না থেমে যায় হঠাৎ, চুপচাপ। রসিকের দু হাতের মাঝখান থেকে নিজের হাতটা ছড়িয়ে নিয়ে রসিকের কাঁধে রাখেন। আস্তে আস্তে উপরে তুলে ওর গালের সঙ্গে হাতটা ছুঁয়েই হাসি হাসি করার চেষ্টা করেন মুখটা। হাতটা সেভাবেই রেখে গভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, কথাগুলো তুই কিভাবে জেনেছিস? গাল থেকে হাতটা সরিয়ে আবার দু হাতের মাঝে এনে রসিক বলল, জেনেছি দাদু। ভুলে যা সব। ভুলে যাব? রসিক একটু হাসার চেষ্টা করে। তাহলে যে নিজেকেই ভুলে যেতে হবে। এসব মনে রাখতে নেই ভাই। দাদু রসিকের কাছ থেকে হাতটা ছড়িয়ে নিয়ে আবার ওর কাঁধে রাখার চেষ্টা করেন। ইচ্ছে করে কি কেউ এসব মনে রাখে? রসিক দাদুর হাতটা বেশ জোরে চাপ দিয়ে বলে, তুমি কখনো মিথ্যে বলো না আমাকে। তুমি কি আজ আমাকে একটা সত্য কথা বলবে? বল। আমি যা জেনেছি তা কি সব সত্যি? রসিকের হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয় দাদু। আঁচল দিয়ে মুখটা ঢেকে ফুঁপিয়ে ওঠেন। রসিক উঠে দাঁড়ায়, জানালার কাছে যায় আবার। একটু পর কাঁধে ছোঁয়া পেতেই চমকে ফিরে তাকায়। দাদু উঠে এসেছেন নিঃশব্দে। তুমি আবার উঠলে কেন? কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাবে তো? অন্ধদের গোপন একটা চোখ থাকে, এটা জানিস? সেই চোখ দিয়ে তারা সব কিছু দেখতে পায়, এমনকি মানুষের ভালো দুটো চোখের চেয়েও বেশি। তাছাড়া আমি তো কারো ঘরে যাই না, কেবল আমার ঘর আর তোর ঘর। তোর ঘরটা আমার একেবারে মুখস্থরে। দাদু একটু থেমে বলেন, আচ্ছা, তোর টেবিলের পাশে কি সেই গাছটা এখনো আছে? কি যেন নাম? আর্কিড। হ্যাঁ, এখনো আছে। ফুল ফুটেছে? না, এখনো ফুটেনি দাদু। রসিক দাদুকে ধরে তার বিছানায় আবার বসিয়ে দেয়। স্যান্ডেল খুলে আলতোভাবে পা দুটো তুলে দেয় বিছানার ওপর। তারপর দাদুর পেকে যাওয়া চুলগুলো নাড়তে নাড়তে বলে, তুমি যে কত সুখে আছো তা কি তুমি জানো? তোর তাই মনে হয়? হ্যাঁ। তাহলে আমি সুখে আছি, খুব সুখে আছি। দাদু দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে মুখটা ঘুরিয়ে আনে অন্যদিকে। হ্যাঁ, তুমি সুখে আছো। তোমার দু চোখে আলো নেই, তুমি অন্ধ, তাই তোমাকে প্রতিদিন দেখতে হয় না একজন বর্ণচোরা বাবার মুখ। তোমাকে সহ্য করতে হয় না একজন মায়ের প্রতিদিনের অভিনয়। তোমার চোখের সামনে দিয়ে অনবরত ঘুরে বেড়ায় না কোনো এক বড় বোন, প্রতিনিয়ত যার ওয়ান টাইম বল পেনের মতো বন্ধু বদল, সর্বদা যার সাজসজ্জায় রঙিন মুখোশ, বছরে দু একবার অঘটন, ক্লিনিক থেকে মুক্তি পাওয়ার পর তার নিষিদ্ধ মাতৃত্ব। দেখতে হয় না ধুকে ধুকে জীবন্ত ফসিলে পরিণত হওয়া এক বড় ভাইকে, নতুন নতুন নেশার এক্সপেরিমেন্টে যার প্রতিটা মুহূর্ত। আচ্ছা, রসিক একটু থেমে বলে, দাদার কথা মনে আছে তোমার? যে দাদার কথা তুমি প্রায়ই বলো। মনে থাকবে না কেন? দাদা মারা গেছে বিনা চিকিৎসায়। দাদার সব ছিল, জমি, টাকা পয়সা সব। কিন্তু অশিক্ষিত সে পিতাকে কোনো চিকিৎসার সময় দিতে পারেনি তার পুত্রধন, আমার বাবা। ঠিকমতো চিকিৎসা হয়নি তোমার, তুমি অন্ধ হয়ে গেলে। এর মধ্যেও তুমি বেঁচে আসো দিব্যি। এ জগতে কেবল সুখী মানুষগুলোই বেঁচে থাকতে চায়। এবার বলো, তুমি সুখী নও? হ্যাঁ, বললাম তো আমি সুখী। দাদুর কথাটা রাগি রাগি শোনাই। তুমি 100-তে 100 সুখী। এই যে বিশাল বাড়িটায় তুমি আশ্রয় পেয়েছো, তার কিছু অংশ করা হয়েছে দাদা তোমাকে যে জমিগুলো দিয়েছিলেন তার কিছু বিক্রি করে। তাই তুমি এখানে থাকছো, বলা যায় থাকতে পারছো। আসলে তোমার যাওয়ার কোনো জায়গা নেই, অথবা তুমি যেতে চাও না। দাদা মারা যাওয়ার পর 24 বছর ধরে তুমি তোমার ছেলের সংসারে কিছু মুখে দাও না। তোমার খাওয়া আসে তোমার বাকি জমিগুলো থেকে। বলা যায় তুমি একজন স্বাবলম্বী মানুষ। এর জন্যই তুমি একজন সুখী মানুষ, পরিপূর্ণ একজন সুখী মানুষ। তোর দাদা কিন্তু বিনা চিকিৎসায় মারা যায়নি। কথাটা বলেই ঠুকরে ওঠেন। তাহলে? রসিক চোখ দুটো বড় বড় করে ফেলে।
ও, ভালো কথা। কাল যে তুই বললি আজ রাতে কোথায় নাকি যাবি, কথাটা ঘুরিয়ে ফেললে? রসিক হাসতে হাসতে বলে, হ্যাঁ যাব, সন্ধ্যার পরপরই রওনা দেব। কোথায় যাবি? দাদু একটা হাত বাড়িয়ে দেন রসিকের দিকে। কেবল তোমাকে আমি সব কথা বলি, কিন্তু এই প্রথম আমি তোমাকে এ কথাটাই বলবো না। রসিক দাদুর হাতটা আবার দু হাতের মাঝে নেয়। কোনো ডেটিং টাটিং আছে নাকি? দাদুর মুখে দুষ্টু হাসি। ডাটিং? কথাটা বলেই রসিক থেমে যায়। পরক্ষণেই হাসতে হাসতে বলে, ও ডেটিং, ধুর, রাত করে কেউ ডেটিং করে নাকি দাদু? গম্ভীর হয়ে যায় রসিকের গলা। তুমি অনেক বছর ধরে বাবার সংসারে কিছু খাও না। এরকম যদি আমি পারতাম, আমি যদি তোমার মতো কিছু দেখতে না পেতাম, যদি আমি হয়ে যেতাম তোমার মতো দাদু, আমার বড় ইচ্ছে করে একদিন কোথাও হারিয়ে যাই, যেন আর ফিরে না আসতে হয় এই সংসারে। কোথায় যাবি? তবে যেখানেই যাস আমাকে নিয়ে যাস, আমারও কিছু ভালো লাগে না আর। দাদু নামাজ পড়বে না? সূর্য ডুবে গেছে কখন, আজানও তো দিয়েছে অনেকক্ষণ আগে। দাদুর হাত ধরে রসিক দাদুর ঘরে নিয়ে যায়। দাদুকে তার জায়নামাজের কাছে পৌঁছে দিয়ে রসিক বলে, আজ আর তোমার সঙ্গে দেখাও হবে না, কথাও হবে না, আমি যাচ্ছি। দাদু এক হাত দিয়ে রসিকের এক কাঁধে ধরে, অন্য হাত মুখের একপাশ ধরে বিড়বিড় করে কি যেন বলে, তারপর ফু দিয়ে দেন সারা শরীরে। সঙ্গে সঙ্গে আপনা আপনি চোখে জল এসে যায় তার। মাঝে মাঝে বড্ড বেঁচে থাকতে ইচ্ছে করে। ঠিক এই সময়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রসিক নিজের ঘরে চলে আসে। ঘরে ঢুকে রসিক ওর টেবিলের কাছে চলে যায়, নাম লিস্ট করা কাগজটা বের করে দ্রুত চোখ বুলিয়ে নেয়। একটা কলম নিয়ে ফুপার নামটা কেটে দেয়। আপাতত একজন অসহায়, দুঃখী, চলৎ শক্তিহীন মানুষকে হত্যা করতে ইচ্ছে নেই তার। লিস্টের দ্বিতীয় নামটা দেখেই হেসে ফেলল সে, এবং মনে মনে ভাবে, একে খুন করতে পারলে, না, সে আর ভাবতে চায় না। চাচাতো ভাইয়ের স্ত্রী, অর্থাৎ চাচাতো ভাবির মুখটা মনে করার চেষ্টা করে সে। গোলগাল মুখটা, ফর্সা তার রং। সঙ্গে সঙ্গে বিছানায় কোণা থেকে ছুরিটা নিয়ে চোখের সামনে মেলে ধরে রসিক। অসম্ভব জকজক করছে ছুরিটা, যেন কি একটা লোভনীয় কাজ করার জন্য প্রস্তুত সে। উত্তেজনায় চকচক করছে তার সারা শরীর।